হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ভাবে বা জাতির মাতা ভাবে, আসলে কি শেখ মুজিবুর রহমান জাতির পিতা ছিল? যে বাঙালি জাতির বয়স কত? হাজার বয়স। আর শেখ মুজিবুর রহমানের বয়স কত? 1971 সালে ছিল 56 বছর। এই 56 বছর বয়সে সে জাতির পিতা হয়ে যায়। আপনি একটা জিনিস দেখেন যে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড উইং, এই উইং শেখ মুজিবুর রহমানের মাধ্যমে বা আওয়ামী লীগের মাধ্যমে কিভাবে তাদের ভাব প্রকাশ করে এবং আপনার তাদের যে ধর্মকে মুসলিমদের মধ্যে ছড়া দেয়। যেমন জয় বাংলা, জয় বাংলার শব্দগুলো একটু ব্যাখ্যা করেন তো, যে জয় বাংলা অর্থ কি? আপনার ভারতের রাজ্যগুলোতে যান, আসাম, ত্রিপুরা বা মিজোরাম বা কলকাতা, দিল্লি, বোম্বাই, যেখানে যান না কেন তারা একটা শব্দ ব্যবহার করে, জয় শ্রীরাম, জয় ভগবান, জয় ঈশ্বর, জয় শ্রীরাম। এখান থেকে শেখ মুজিবুর, যখন মুসলিম লীগ থেকে শেখ মুজিবুর রহমান বাহির হয়ে যায় এবং নিজস্ব দল তৈরি করে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের যে নেতাগুলো ছিল, এই নেতাগুলো ছিল হলো আপনার প্রভাবশালী হিন্দু নেতা। এই প্রভাবশালী হিন্দু নেতারাই তাকে এই ভাষাটা তৈরি করে যে জয় বাংলা মানুষের ভিতর প্রসারিত হবে। কারণ এখানে কলকাতা বা এই ভাষা এবং বাংলাদেশের ভাষাগুলো পাই এক, এবং ভাষা ভিত্তিক শব্দ। ধরেন আপনার কলকাতার 20 কোটি মানুষ, 30 কোটি মানুষ একটা কথা বলতেছে, এই বাংলাদেশের কত 18 কোটি মানুষ, মনে করবেন কোনটা সত্যি, ওটাই সত্যি। অর্থাৎ ভারতের গোয়েন্দা সংস্থার মেন টার্গেট ছিল শেখ মুজিবুর রহমান, এবং শেখ মুজিবুর রহমানের মাধ্যমে আপনার তাদের যে ভাষা ভিত্তিক বা তাদের যে কালচার, এই কালচার গুলো এই তৈরি করে দেয়। শেখ মুজিবুর রহমান কেমন নেতা? তখনকার জাসদের নেতা এবং বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এই আপনার মহিউদ্দিন আহমেদ, তার একটু কথা শুনি যে সে কি লিখছিল। মৌলানা ভাসানীকে নিয়ে শেখ মুজিবুর রহমান খুব অস্থিতে আছে। মৌলানা ভাসানী তাকে ছায়া দিছে এক সময়, যখন আপনার যুদ্ধ লাগে, 1971 সালে যুদ্ধ হয়, তখন শেখ মুজিবুর রহমান ছিল হলো জেলে পাকিস্তানি, আর মৌলানা ভাসানী ছিল পাকিস্তান পালা গেছিল। এবং যুদ্ধ শেষে 1971 সালে যখন আপনার লক্ষ্মী বাহিনী তৈরি করে, এই লক্ষ্মী বাহিনী যেটাকে বলে লাল ঘোড়া, এই লাল ঘোড়া আপনার সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করত। আপনার সবচেয়ে বেশি মানুষ হত্যা করছে যেমন আপনার বঙ্গবীর কাদের সিদ্দিকী। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী সবচেয়ে বেশি আপনার জামাত নেতা বা ইসলামী ছাত্র সংঘ যারা বা মুসলিম লীগ, এই মুসলিম লীগদের সবচেয়ে বেশি হত্যা করছে। যেমন ছাত্র ইউনিয়নে অনেকে মার্ক্সপন্থী ছিল, ছাত্র ইউনিয়নের এই বেশিরভাগ ক্ষেত্রে এই লোকদেরকে কাদের সিদ্দিকীর নেতৃত্বে বেশি হত্যা করছে। আমরা মহিউদ্দিন খান আহমেদের একটা কথা তার বইয়ের একটু সার দেখি যে সে কি বলছিল। ডিসেম্বরে নাকি মৌলবী যাকে তাকে রাজাকার কিংবা দালাল বলে মেরে ফেলেছে। ডিসেম্বর নাকি মৌলবী ফরিদ আহমেদকে আপনার ব্যালেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জ্যান্ত পুঁতে মেরে ফেলেছে। এই মৌলবী ফরিদ আহমেদ, এই মৌলবী ফরিদ আহমেদ কোল একসময় শেখ মুজিবুর রহমানের যে রাজনীতিকের যে জনপ্রিয়তা তোলা, এই মৌলানা ফরিদ আহমেদ কোল একসময় শেখ মুজিবুর রহমানকে রাজনীতি হাতে গড়ি শিখাইছে। কিন্তু সেই ফরিদ আহমেদ, মৌলানা ফরিদ আহমেদকেও কোল লক্ষ্মী বাহিনী হত্যা করছিল, এবং এই হত্যা কারা কারা জড়িত ছিল এবং কারা কারা তাকে হত্যা করছিল। আপনি যেমন ফজলুল কাদের চৌধুরী, সবুর খান, শাহ আজিজুর রহমান, খাজা খায়ের উদ্দিন, জহির উদ্দিন। দেখেন এই যে আপনার এটা ফজলুল কাদের চৌধুরী, সবুর খান, শাহ আজিজুর রহমান, খাজা খায়ের উদ্দিন বা জহির উদ্দিন, এই জহির উদ্দিন তারাকুল এবং কাদের সিদ্দিকী,
এরা কল সবচাইতে বেশি আপনার মুক্তিযোদ্ধার সময় এবং মুক্তিযোদ্ধার পরে বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে অত্যাচার করছে এবং মানুষকে বেশি হত্যা করছে। এই লোকগুলো সবচাইতে বেশি এই যে অত্যাচার করছে। এই কারণে শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় থাকে তখন এই লোকদের আপনার জেলে ভরে। কেন জেলে ভরে? কারণ তাদের হাত থেকে সাধারণ মানুষকে এইটা বাঁচার জন্য। ৭৩ সালের কথা মনে পড়েছিল মুজিবের মার্শাল ল দেওয়ার পর থেকে আওয়ামী লীগ নিষ্ক্রিয়, রাজনীতিক নিষিদ্ধ। ৬২ সালে মার্শাল ল উঠে যায়, কয়েকটি দল মিলে একটি জোট বানায়। মুজিব চান আওয়ামী লীগের নামে দল আবার প্রকাশ্যে হোক এবং তার নেতা হবে শহীদ হোসেন সোহরাওয়ার্দী। দলের পুনর্মুক্ত চায় না, কারণ ৭৩ ডিসেম্বর তার মৃত্যু হলে মুজিব তার প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেয়। আতাউর রহমান খান, আব্দুল মনসুর আহমেদ, আব্দুল সালাম খানের মতন সিনিয়র নেতারা রাজি নন। মুজিব দলের বৈঠক ডাকে তার বাসায়, সিনিয়র কেউ কেউ আসেননি, গুটি কয়েক লোক এসেছে। তিনি সাফ জানিয়ে দেন জেল থেকে ৪-৫০০ লোক আসবে, জেলা থেকে সুবিধা মতো জায়গা পাওয়া গেলে তার আবার নির্বাচন করবে। যেমন আগে হলো আপনার রাজনৈতিক মিটিং করতো আপনার হলের ভিতর এখানে এখানে। কারণ শেখ মুজিবুর রহমানের দল যখন নিষিদ্ধ হয় তখন এই দলকে কোথাও আপনার রাজনীতি করতে দেয় নাই। অর্থাৎ আওয়ামী লীগ শুধু ২০২৪ সালে নিষিদ্ধ হয় নাই, আওয়ামী লীগ তার ১৯৭১ সালের পরেও নিষিদ্ধ হয়েছিল, ১৯৭৫ পরেও নিষিদ্ধ হয়েছিল। আওয়ামী লীগ প্রতিবারই নিষিদ্ধ হয়। আপনি একটা জিনিস দেখেন যে খবরটি যায় জাস্টিক, অর্থাৎ শেষবার হয়েছিল অটোমিয়ামের ডিকশনারি। এটি ছিল ঢাকার সবচেয়ে পুরানো হল। এইটা প্রথম মুক্তিযুদ্ধের আগে বানানো হয়েছিল, পরে এটার নাম হয়েছে পাকিস্তান। অর্থাৎ গভর্নর মোনায়েম খানের এই ভয়ে কেউ ভাড়া নিতে রাজি নয়। খবরটা যায় জাস্টিক ইব্রাহিমের কাছে। আইয়ুব খানের মন্ত্রী হিসাবে ছিলেন, বনিবনা না হওয়ার কারণে আইয়ুব খানের মন্ত্রী থেকে বাহির হয়ে আসে। পরবর্তী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দলে যোগদান করে। কাউন্সিল মিটিং এ হাজির হন শাহ আজিজুর রহমান। তিনি তার মুসলিম লীগের সঙ্গে থাকবেন না, আওয়ামী লীগ যোগ দিবেন। কাউন্সিলরের একটা জ্বালাময় ভাষণ ছিল, সে থেকে তার সঙ্গে আসেন শাহ আজিজুল হক। মুজিব ৬ দফা দেন এবং দলের অনেকে এটা সমর্থন করেন নাই। এমনকি দলের সভাপতি আব্দুর রশিদ টকবগিও সমর্থন করে না, মুজিবকে ছেড়ে চলে যায়। ৬ দফা বিরোধী কমিটি ছিল, কিন্তু শাহ আজিজ থেকে যান মুজিবের সঙ্গে এবং গ্রেপ্তার হন। দেখেন যে আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে যারা শেখ মুজিবুর রহমান যে ১৯৭১ সালের পরে, স্বাধীনতার পরে সাধারণ জনগণের উপরে এবং বিরোধী দলের উপরে কতটা নির্যাতিত এবং নিপীড়িত করছে তার একটু প্রমাণ দেখতে পারেন। জানুয়ারি ২২ তারিখে কাদের সিদ্দিকী টাঙ্গালে সমাবেশ ডাকে এবং টাঙ্গালে এই যে আপনার কাদের সিদ্দিকী অস্ত্র জমা দেবে। এবং যখন ডিসেম্বরে শেখ মুজিবুর রহমান পল্টনে জনসভা করে কাদের সিদ্দিকীর নেতৃত্বে, সেই দিন আপনার মৌলানা ফরিদ সহ ৩ জনকে আপনার খুঁটিয়ে খুঁটিয়ে হত্যা করে কাদের সিদ্দিকী। তখন কাদের সিদ্দিকীকে শেখ মুজিবুর রহমান বলে যে কাদের, তুমি যদি ৩ জনকে না আরো মানুষকেও হত্যা করো তারপরেও তোমাকে আমি কিছু বলবো না। কাদের সিদ্দিকী আসলে সবচেয়ে বড় হত্যাকারী। আপনার ১৯৭১ সালে সবচেয়ে বেশি মানুষ হত্যা করছে। মুজিব টাঙ্গাইল থেকে ঢাকায় ফিরছেন, পাশে হাজার হাজার মানুষ তাকে ভিড় করছে, গাড়িতে রেডিও বাজছে। মুজিব টাঙ্গাইল সফর শেষ, চলছে ধারাভাষ্য। হঠাৎ তার কানে গেল ভাষ্যকার একটা কথা, মৌলানা ভাসানী স্বাধীনতার ঘোষক। মুজিবের মেজাজ বিগড়ে গেল। ঢাকার বেতারের রেজিওয়াল ডাইরেক্টর কামাল রহানি মুজিব তাকে তলব করলো। হুজুর তো সবে ইন্ডিয়া থেকে আসছে, সে কবে স্বাধীনতার ঘোষণা দিয়েছে? এই যে তখন কামাল লোহানি বলে যে ওই যে উনি আসসালামু আলাইকুম বলছিল, এইটাই মনে করবেন যে আপনি স্বাধীনতা ঘোষক।
এরে শেখ মুজিবুর রহমান তখন বলে তিনি পশ্চিম দিকে আঙ্গুল তুলে কবে একবার আসসালামু আলাইকুম বলেছিল, সেটা নিয়ে কিচ্ছা কাহিনী বানাইছো। আরে ওইটা তো ছিল পলিটিক্যাল স্টান্টবাজি। মুজিব ভাই এজন্য আমি দায়ী নাই। স্ক্রিপ্ট লিখেছে সাইফুল বারী। যুদ্ধের সময় কোথায় ছিলেন ঘোষণা দিচ্ছেন, ঠিক আছে সংশোধন করে দিচ্ছি। মুজিব খুব বিরক্ত, রাগটা তাজউদ্দিন আহমেদের উপরে। ডিসেম্বরে যখন যুদ্ধ হয় তখন তাজউদ্দিনের সঙ্গে সারা পরামর্শ করে কামাল রোহানি, ফয়েজ আহমেদ, এ বি এম মুসা কলকাতা থিয়েটারে রোডের দপ্তরে বসে দেশ ভাগাভাগি করে। অর্থাৎ 1971 সালে যখন বাংলাদেশের মানুষ লড়াই করতেছে, আপনার কেউ জীবন দিতেছে, তখন আওয়ামী লীগ নেতারা কলকাতার থিয়েটারে বসে তখন ভাগাভাগি করতেছে যে যুদ্ধের পরে কে কোনটা দখল করবে, কে কোনটা নিবে, কে কোনটা নিবে, এটা নিয়ে ব্যস্ত ছিল। যেমন তখনই এই কোনটা দখল নিবে, দেশে এসে কামাল লোহানী দখল করে রেডিও পাকিস্তান, তার নাম দেয় বাংলা বেতার। ফয়েজ নিয়ে গেছে এপিপি, এটার নাম দেয় বাসদ। আর মুসা টেলিভিশন বগদাদা করেছে, নাম দেয় পাকিস্তান বাংলাদেশ টেলিভিশন কর্পোরেশন। এটা একটা কথা হলো, এরা কি এইসব কাজ আগে করতেছে? লোহানী নাকি কলকাতায় স্বাধীন বাংলাদেশ কেন্দ্রে ছিল, তাই বলে তাকে এখানে ডাইরেক্টর বানিয়ে দিতে হবে? মুসা তো কাজ করতে পত্রিকায়, টেলিভিশন সে কি বোঝে? আর ফয়েজ তো এই দেশে তো জীবন ইংরেজি সাংবাদিকতাই করে নাই, তাহলে কোন সংজ্ঞার ভিত্তিতে কাজ করেনি? রিপোর্টারের কাজ চাকরি করছে, যেখানে রিপোর্টারের কাজ করছে, তাহলে আপনি তাকে ফয়েজকে কিভাবে টেলিভিশন সাংবাদিকতা করে এবং ডাইরেক্টর বানায়? এবং এই যে চাকরি বাংলা পত্রিকা, লোহানীর উপর মুজিব আরেকটা কারণে খেপা। যুদ্ধের সময় যারা ঢাকা রেডিওতে গান গেয়েছে, স্ক্রিপ্ট লিখেছে, তাদের পত্রপাঠ বিদায় করে দিয়েছে, তারা নাকি দালাল। যেমন বেলাল উদ্দিন আহমেদ, আব্দুল আহমেদ, ফেরদৌসী রহমান এবং আব্দুল আলিম সবাই বাদ। রেডিও কি নাফিস দিনে চলবে? নামাজ সময় আজান হতো, সেটা বন্ধ করে দিয়েছে, এটা নাকি ধর্ম নিরপেক্ষতা। অর্থাৎ আপনি একটা জিনিস দেখেন যে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, যারা লড়াই করছে বা বেতারে যে জায়গায় কাজ করত, তখন এই শেখ মুজিবের বা এই বাকশালের নেতারা লাল ঘোড়া মুজিববাজি যেগুলো সন্ত্রাসী, এই লোকগুলো এসে জায়গায় জায়গার থেকে জায়গায় সরা দেয় এবং এক একজন এক এক জায়গায় আপনার দখলের বাণিজ্য শুরু হয়ে যায়। তাহলে দেখেন শেখ মুজিবুর রহমানের হত্যার আসল রহস্য আপনার তাড়াতাড়ি আপনার বাহির হবে, যে শেখ মুজিবুর রহমান কেন তাকে হত্যা করা হলো। আপনি যদি দেখেন, যদি বাংলার বাণী বের হয়ে থাকে, এটা দৈনিক হবে। মনিকে তিনি বলেছেন লোহানীকে তিনি নিয়ে দাও, ও চাকরি নেই, ওই কাজ জানে। মনি তাকে বাংলার বাণী নিউজ এডিটর চাকরি দিয়েছে। মুসাকে ফেরত পাঠানো হয়েছে আরেক জায়গায়, মর্নিং নিউজ সরকারি পত্রিকা, যেখানে তাকে করা হয়েছে নিউজ এডিটর। ফয়েজের জন্য আরেকটা ব্যবস্থা করা হবে, ভালো লাগে, এজন্য ছদ্মনাম লিখিত করিম সাহানি। এই সময় ঢাকা জেলে তার সঙ্গে ছিল, জেল কেটেছে, অনেক কিছু করেছে। এবং এই টাইমে, কারণ এখানে কামাল লোহানী করিম সাহানিকে নিছে, কারণ তার সাথে এক সময় জেল কাটছে, এই করছে। মৌলানা ভাসানী ভারত থেকে ফিরে সন্ত্রাসে আসে, ঢাকায় আসেনি। একবার ভেবেছিল টাঙ্গাইল থেকে ফেরার পথে এই শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করবে, পরে চিন্তা বাদ দেয়। মৌলানা এখন দেশের রাজনীতি অপ্রাসঙ্গিক, তার দল ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, কেউ 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 পাকিস্তানি দালালি করে জেলে গেছে। হুজুর হাসুর মা, যেমন শেখ মুজিবুর রহমান, যে শেখ হাসিনা বলতো হাসু, শেখ মুজিবুর রহমানের যে ওয়াইফ, সে আবার মৌলানা ভাসানীকে আব্বা আব্বা ডাকতো, যে হুজুর ডাকতো। দেখা যায় যে তার জন্য দোয়া টোয়া নিত এবং মৌলানা ভাসানীকে অনেক সম্মান করতো, পা ধরে সালাম টালাম করতো, এই করতো। তখন তোবাল আহমেদকে বলে যে হুজুরকে মাসিক খরচ দাও, প্রত্যেক মাসে 20,000 টাকা পাঠায়।
একবার মনে হলো খোঁজ নেওয়ার দরকার, হুজুর টাকা ঠিক মতন পাইছে কিনা। গণভবনে একটা কামরায় তোফালকে অফিসে, সে তার পলিটিক্যাল সেক্রেটারি। টাকা ঠিক মতন পাইছে? জি লিডার, ঠিক মতন পাইছে। হুজুর 20,000, শাহ আজিজ 10,000, মনসুর আলীর 10,000, সাজেদ 10,000, সব ঠিক তো? জি। শাহ আজিজের পরিবারের জন্য একটা গাড়ি দিতে বলেছিলাম, দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন তোলা আছে সব। দেখি রেজিস্ট্রেশন, এই যে। কইছো কি? এইটা দেখি লেখছো কেন? ভাসানী নাম লেখছো কেন? কেউ দেখলে কি মনে করবে? লিখবি। মৌলানা আবার উৎপাত শুরু করেছে। সন্ত্রাস থেকে একটা সাপ্তাহিক পত্রিকা বের করেছে, হক কথা। ঈদে আপনার মৌলানা ঈদে যখন শেখ মুজিবুর রহমান 1971 সালে আপনার বাংলাদেশের আপনার এই যে স্বাধীনতার এই যে মানুষ যে জীবন দিছে, মানুষের যে রক্ত ঝরছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে যে আওয়ামী লীগের কথায়, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই লোকদেরকে আপনার হত্যা করা শুরু করলো। তখন মৌলানা ভাসানী সে আবার পত্রিকা লেখা শুরু করলো, বাংলা ট্যাবলেট। এবং এই ট্যাবলেটে সবচাইতে বেশি ছিল শেখ মুজিবুর রহমানের অপকর্ম, শেখ মুজিবুর রহমানের যে লক্ষ্মী বাহিনী কিভাবে মানুষকে হত্যা করে, কিভাবে লুটপাট করে, কিভাবে চাল গম লুটপাট করে, রিলিফের টাকা মাইরা খায়, এইগুলো নিয়ে সে মৌলানা ভাসানী সে তার পত্রিকার ভিতরে একের পর এক নিউজ তোলা শুরু করলো। হক কথা বাড়াবাড়ি কয়েক মাস সহ্য করলেন মুজিব, আর নয়, টাঙ্গাইল ডিসি কে ব্যবস্থা নিতে বললেন। এদেশে কাউকে যখন শেখ মুজিবুর রহমান যখন পুলিশকে ধরতে বলে যে ওকে ধরতে বলো, তখন পুলিশ তাকে হত্যা করত। যদি এটা লক্ষ্মী বাহিনী করতো, একে তুলে আনো, লক্ষ্মী বাহিনী তাকে হত্যা করত। তাহলে দেখেন যে এই লোকগুলো কতটা হিংস্র ছিল এবং কতটা আপনার ছিল। মৌলানা অসুস্থ, পিজি হাসপাতালে ভর্তি আছেন। তিনি একটা সংবাদ সম্মেলন করবেন, জনসভায় কর্মসূচিও আছে। মুজিব জানেন উল্টা পুল্টা কথা মানুষকে খেপিয়ে দিতে উনি ওস্তাদ, এই ঝুঁকি নিতে চায় না। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যখন দুর্নীতি লুটপাট শুরু হলো, তখন মৌলানা ভাসানী শেখ মুজিবের বিরুদ্ধে জনসভা ডাকছিল। জনসভা তখন শেখ মুজিবুর রহমান বলতেছে মৌলানা সাহেব আপনার উল্টা পুল্টা কথা বলতে পারে, এই মানুষ জনগণকে খেপিয়ে তুলতে পারে। কারণ মৌলানা ভাসানীর তখন জনপ্রিয়তা অনেক ছিল, অনেক বেশি ছিল। বেশ রাত, প্রায় 10টা বাজে। মুজিব স্ত্রীকে বললেন, হাসুর মা, তুমি একবার পিজিতে যাও। পিজিতে কেন? হুজুর অসুস্থ, তাকে দেখতে যাবা। যাওয়ার সময় কিছু ফল টল নিয়ে যাও। মুজিব খবর পাঠালেন এসপি কে, যে এসপি হস্তে হস্তে এলেন, শোনো, রাতে পিজিতে যাব, কয়েকজন পুলিশ নিয়ে যাব। যখন দেখবা হুজুরের কামরায় কেউ নেই, তখন ঢুকবা। খবরদার কেউ জানি হইচই না করে। আচ্ছা ঠিক আছে। রাত 12টার পর ঢুকবো। হুজুর বিছানা থেকে উঠাইয়া কোলে কইরা গাড়িতে তুলবা। কোনো ব্যথা যেন না লাগে। সাবধান, কোন রকম বেয়াদবি করবে না। গাড়ি নিয়ে সোজা চলে যাবা, সন্তোষ হুজুরকে নিয়ে বাড়িতে রাখবো। অর্থাৎ দেখেন শেখ মুজিবুর রহমান কতটা আপের ছিল, উচ্ছৃঙ্খলা ছিল এবং স্বৈরাচারী ছিল। এই একদিকে শেখ মুজিবুর রহমান তার ওয়াইফকে আপনার মৌলানা ভাসানীর কাছে পাঠাইছে যে হুজুর অসুস্থ, পিজিতে হাসপাতালে বসে আছে, তার জন্য আপনার কিছু ফল টল নিয়ে যান। আবার অন্যদিকে পুলিশকে বলছে যখনই শেখ মুজিবুর রহমানের ওয়াইফ হলো পিজিতে থেকে চলে আসবে, তখন সুন্দরভাবে মৌলানা ভাসানীকে গাড়িতে নিয়ে টাঙ্গালে রেখে আসবেন। অর্থাৎ টাঙ্গাল থেকে ভগর ভগর করুক, সমস্যা নাই, কিন্তু ঢাকা এসে জানি ভগর ভগর না করে। কারণ ঢাকার যখন একটা বক্তব্য দিব, তখন লক্ষ লক্ষ মানুষ দেখবে, টিভি চ্যানেল দেখবে। আর টাঙ্গাল থেকে যদি কোনো বক্তব্য দেয়, তখন তো কেউ দেখবে না, আর টাঙ্গালের ভিতরে সীমাবদ্ধ থাকবে, এটা হলো প্রভাব বিস্তার করবে না। তাহলে দেখেন শেখ মুজিবুর রহমান একদিকে আপনার বলতেছে যে হুজুর হুজুর, আবার শেখ মুজিবুর রহমানই এই ভাসানীকেই এই পুলিশ দিয়ে জোর করে তুলে নিয়ে আপনার টাঙ্গালে পাঠা দেয়। তাহলে আপনারা দেখেন ইতিহাস আমাদের খালি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে উপস্থাপনা করছে, কিন্তু শেখ মুজিবুর রহমানের যে অপকর্ম, শেখ মুজিবুর রহমানের যে লুটপাট, দুর্নীতি, মানুষ হত্যা, এই বিষয় না কেন ইতিহাসে আমাদের বলে না?
এই ইতিহাস বলতে হবে এবং শেখ মুজিবুর রহমানের অপকর্ম সাধারণ মানুষের কাছে জানাতে হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।